হ্যালো স্টুডেন্টস, কেমিস্ট্রি ক্লাসে, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স তার রসায়ন বিভাগের আমি পাঠদান করছি। আজকের দশম শ্রেণীর রসায়ন বিভাগের যে শেষ অধ্যায় আছে জৈব রসায়ন, তা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করব। জৈব রসায়ন ক্লাস 10-এর তোমাদের কাছে একেবারে একটা নতুন অধ্যায়। জৈব রসায়নে কি আছে, কি পড়ব, কি জানবো আমরা, তোমাদের দশম শ্রেণীতে তার প্রাথমিক ধারণা দেওয়া আছে তোমাদের এখানে। জৈব রসায়ন কি, জৈব যৌগ কারা, সরলতম জৈব যৌগ, তাদের গঠন, তাদের প্রকৃতি, কার্যকরী মূলক, তাদের কিছু ধর্ম, কিছু বিক্রিয়া এবং ব্যবহার, এই নিয়ে দশম শ্রেণীর জৈব রসায়নের যে অধ্যায় সাজানো হয়েছে, তার সঙ্গে সর্বশেষে কিছু পলিমার যৌগ আছে যেটা জৈব কেমিস্ট্রির বা অর্গানিক কেমিস্ট্রির একটা অংশ, সেটা এর সঙ্গে সংযুক্ত আছে। তার ব্যবহার, পরিবেশগত প্রভাব, এগুলো সব নিয়ে জৈব রসায়নে আলোচনা হয়েছে। তা প্রথমেই আজকের আমি জৈব রসায়নের প্রাথমিক পাঠ, অর্থাৎ আজকের একদম প্রথম ক্লাস শুরু করছি। একটু বলে নিই, জৈব রসায়নে জৈব যৌগ কারা। জৈব রসায়নটা তৈরি হয়েছে, আমরা এর আগে যতগুলো যৌগ সংকেত, নাম, অন্যান্য শিখেছো তোমরা, সবই কিন্তু অজৈব যৌগ, অর্থাৎ জীব থেকে প্রাপ্ত নয়। আর জৈব যৌগ কারা, না যাদেরকে আমরা জীব থেকে, অর্থাৎ উদ্ভিদ অথবা প্রাণী থেকে যে সমস্ত যৌগ আমরা পেয়ে থাকি, সে মৃত হোক বা জীবিত হোক, তাদের দেহ গঠিত হয়েছে যে সমস্ত অণু দিয়ে, অণু তৈরি পরমাণু দিয়ে, সেই অণুগুলো কিন্তু জৈব অণু, জীব থেকে প্রাপ্ত। যেমন সাধারণভাবে তোমরা জানো, আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট উদ্ভিদ এবং প্রাণী উভয়ের শরীরে আছে। ডিএনএ, আরএনএ, এগুলো সবই কিন্তু জৈব যৌগ। এগুলো হচ্ছে জটিল জৈব যৌগ। এদের গঠন হয়েছে সরলতম জৈব যৌগ দিয়ে। এই সরলতম জৈব যৌগের ধারণাটাই কিন্তু দেওয়া হবে এই জৈব রসায়নে তোমাদেরকে। তাহলে শুরু করি। জৈব যৌগ কারা একটু জেনে নাও। জৈব রসায়নে জৈব যৌগ তাদেরকেই বলা হয়, আমরা প্রথম শুরু হচ্ছে জৈব যৌগ কি বা কারা সেটা সম্বন্ধেই বলছি। জৈব যৌগ তাদের কি বলা হয়, যে সমস্ত সমযোজী যৌগ কার্বন পরমাণু দ্বারা আবশ্যিকভাবে গঠিত হতে হবে এবং তাদের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম থাকতে হবে এবং যৌগগুলোর মধ্যে সমাবয়ব ধর্ম থাকবে, তবে সেই যৌগগুলোকে আমরা বলবো জৈব যৌগ। এবং জৈব যৌগ নিয়ে যে রসায়ন গড়ে উঠেছে তাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি। তাহলে কি জানলাম, কার্বন পরমাণু থাকতে হবে এবং এই কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, এই ধর্মটা কি তোমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন, সেটাও বলবো আস্তে আস্তে। আপাতত মনে রাখো, ক্যাটিনেশন ধর্ম থাকতে হবে, সমাবয়বতার ধর্ম থাকতে হবে যে সমস্ত যৌগের মধ্যে, তাদেরকে বলবো জৈব যৌগ। তবে আবশ্যিকভাবে আরেকটা মনে রাখবে, কার্বনের সঙ্গে সঙ্গে অবশ্যই হাইড্রোজেনও থাকবে। কার্বন, হাইড্রোজেন থাকবেই জৈব যৌগগুলোতে। এছাড়া থাকে অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, মুখ্যত কার্বন থাকবেই, তাদেরকে জৈব যৌগ বলবো। তাহলে জৈব যৌগ কি জানলে তোমরা। এবার আসি জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য, তবেই তোমরা বুঝতে পারবে। জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের তুলনা টানলে ধারণাটা আরো পরিষ্কার হবে। জৈব যৌগের একটা উদাহরণ, সবচেয়ে সরলতম জৈব যৌগ হলো মিথেন। বলে রাখি, মিথেন CH4, এর নামটা তোমরা শুনেছো, এটা কিন্তু জৈব যৌগ। তার গঠন আমরা বন্ধনে পড়েছি। মিথেন একটি সমযোজী যৌগ, জৈব যৌগ। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য, গঠনগত। প্রথমে এই পয়েন্টগুলো, এই 5টা পয়েন্ট যদি তোমাদের মাথায় থাকে,
এই জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথম পয়েন্ট হচ্ছে গঠন, তারপর হচ্ছে বন্ধনের প্রকৃতি, তারপরে দ্রাব্যতা, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ও তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, গঠন, তাহলে জৈব যৌগ গঠিত হয়েছে কি, তার সংজ্ঞা থেকে পেয়েছি। জৈব যৌগ গঠিত হয় আবশ্যিকভাবে কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা। আর অজৈব যৌগ কার্বন পরমাণু থাকতে পারে, নাও থাকতে পারে। কার্বনেট, বাইকার্বনেট, এতে কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়। কার্বন পরমাণু থাকতেও পারে, নাও থাকতে পারে অজৈব যৌগে। বন্ধনের প্রকৃতি, না জৈব যৌগগুলো সবই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, ফলে এরা সমযোজী যৌগ হয়। জৈব যৌগ হয় সমযোজী, এখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, এটা থাকতে পারে, নাও থাকতে পারে। হাইড্রোজেন থাকতে পারে, নাও থাকতে পারে। এরা কি হয়, এরা সমযোজী। এখানে সমযোজীও হতে পারে, আবার বা তড়িৎযোজী, তড়িৎযোজীও হতে পারে। সমযোজী তড়িৎযোজী উভয়ই হতে পারে অজৈব যৌগ। দ্রাব্যতা, দ্রাব্যতা মানে দ্রবীভূত হয় কোথায়? জৈব যৌগগুলো জলে দ্রবীভূত হতে পারে না। জৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। জৈব দ্রাবক কারা? না বেঞ্জিন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এদেরকে বলা হয় জৈব দ্রাবক। এই জৈব যৌগগুলো জলে না দ্রবীভূত হয়ে বেঞ্জিন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত হয়। আর অজৈব যৌগগুলো ঠিক বিপরীত, জলে দ্রবীভূত হয় কিন্তু জৈব যৌগে দ্রবীভূত হয় না। দ্রাব্যতা হলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যেহেতু জৈব যৌগগুলো সমযোজী প্রকৃতির, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। অপরদিকে অজৈব যৌগগুলো তড়িৎযোজী অধিকাংশ হয়ে থাকে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে জৈব যৌগের অপেক্ষা অজৈব যৌগের বেশি হয়। 5 নম্বর পয়েন্ট, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবহন ক্ষমতা। সেটা কি না, আমরা জানি যৌগগুলোকে গলিত বা দ্রবীভূত অবস্থায় তার তড়িৎ পরিবহন ক্ষমতা মাপা হয়। জৈব যৌগগুলো সমযোজী, সমযোজী হয়, এরা কিন্তু গলিত বা জলে দ্রবীভূত হয় না। জৈব দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, যেহেতু আয়নিত হয় না। আয়নি তড়িৎ পরিবহন করে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায়, তাই জৈব যৌগগুলো এই অবস্থায় যেতে পারে না বলে, সমযোজী বন্ধন থাকে বলে এরা তড়িতের কুপরিবাহী। অপরদিকে অজৈব যৌগগুলো যারা তড়িৎযোজী অজৈব যৌগ, তারা কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে আমরা জৈব অজৈব যৌগের 5টা পার্থক্য জেনে নিলাম। অবশ্যই এটা ভালো করে মনে রাখবে। জৈব যৌগের সরলতম উদাহরণ আমি কি দিলাম না, মিথেন। এই মিথেন নামটা শুনেছো। আরো জৈব যৌগ জীব থেকে উৎপন্ন হয় বলে জৈব যৌগের নাম তোমরা জেনে থাকবে। ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এই অ্যাসিডের নামগুলো তোমরা জানো, কারণ অ্যাসিডের যখন প্রথম ধারণা দেওয়া হয় তখন জৈব অ্যাসিড, এদের মৃদু অ্যাসিডের নাম তোমরা জেনেছো। এগুলো কিন্তু সব জৈব যৌগ, কারণ জীব থেকে হয় উদ্ভিদ নয় প্রাণী থেকে এদেরকে উৎস হিসাবে এদেরকে পাওয়া যায়। আজ এর পরের স্টেপ, অর্থাৎ প্রথম জৈব যৌগ কি জানলাম, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য জানলাম। তৃতীয় পয়েন্ট, এই জৈব যৌগ যেহেতু কার্বন দ্বারা গঠিত, কার্বনের 4 যোজ্যতার বা চতুর সমযোজ্যতার ব্যাখ্যা। কার্বনের 4 যে সমযোজ্যতা তার ব্যাখ্যা দিচ্ছি, কারণ এই কার্বন পরমাণু নিয়েই তো জৈব যৌগ তৈরি হয়েছে। এই চতুর্যোজ্যতা বা 4 সমযোজ্যতা কি করে হয় সেটা একটু জেনে নিই। দেখো, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি Kl, এখানে 2টো থাকবে, এখানে 4টে থাকবে। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন। বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকলে, আমরা বন্ধনে পড়েছি, সেই পরমাণু কি করে? ইলেকট্রন ত্যাগ করে না, ওরা 4টে ইলেকট্রন চায় বা 4টে ইলেকট্রন জোড় তৈরি করতে চায়। নিজের 4টে ইলেকট্রন আর অপর পরমাণুর কাছ থেকে 4টে ইলেকট্রন, সে একই হতে পারে বা ভিন্ন হতে পারে, বা একই রকম পরমাণু হতে পারে, ভিন্ন রকম পরমাণু, এক বা একাধিক হতে পারে।
তাদের কাছ থেকে যে চারটে পরমাণু নিয়ে কি করে ইলেকট্রন জোড় তৈরি করে, ইলেকট্রন জোড় তৈরি করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ তৈরি করে। তাই কার্বনের বাইরের কক্ষে যেহেতু চারটি ইলেকট্রন আছে এবং যেহেতু এরা সমযোজী বন্ধন তৈরি করতে পারে, তাই এর সমযোজ্যতা কত? এই সমযোজ্যতা 4 হয়। এবং আমরা কার্বনের বাইরে এই চারটি ইলেকট্রন এইরূপভাবে ডট দিই। এখানে বলে নিই, এই চারটি ইলেকট্রন ডটকে চারটি ইলেকট্রনের মেঘ হিসাবে আমরা কল্পনা করা হয়েছে। বিজ্ঞানী ভ্যান ডফ এবং লাভেল প্রথমে কার্বনের যে ত্রিমাত্রিক মডেল, অর্থাৎ কার্বনের চারটে ইলেকট্রন যে ডাম্বেল আকার ইলেকট্রন মেঘ হিসাবে এইরূপ চতুস্থলকীয় আকারে অবস্থান করে, সংকরায়িত অবস্থায় থাকে, এ সম্বন্ধে ধারণা দেন। এই ইলেকট্রন মেঘগুলো অর্থাৎ প্রত্যেকটা একটা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে, এই একটা করে ইলেকট্রন বাকি হয় সাধারণত আমি মিথেন ভাবি, সরলতম যৌগকে মিথেন, জৈব যৌগ কি করে এই চারটে হাইড্রোজেন পরমাণু যাদের একটা ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন হলো, আরো একটা এখানে হাইড্রোজেন পরমাণু এলো, আর এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটি হাইড্রোজেন পরমাণু, তার একটি ইলেকট্রন এই ইলেকট্রনের সঙ্গে জোড় তৈরি করে ইলেকট্রনের একটা ক্লাউড তৈরি করে তারা চতুস্থলকীয় গঠন, এই গঠনটা কিরূপ হয়? চতুস্থলকীয় গঠনে আবদ্ধ হয়। আমরা সরলভাবে এরূপ শিখেছি, কিন্তু প্রকৃত গঠন যদি আমরা দেখি, এই চতুর্যোজ্যতার ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বিজ্ঞানী কেকুলে, আর ত্রিমাত্রিক গঠন সম্বন্ধে ধারণা কে দেয়? বিজ্ঞানী ভ্যান ডফ ও লাভেল। এখানে দেখো এই গঠনের সঙ্গে এই গঠনের একটু পার্থক্য আছে। আমি এই গঠনটার একটা মডেল তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে কার্বন পরমাণু, এইগুলো হচ্ছে সমযোজী বন্ধন, আর এগুলো হাইড্রোজেন। কার্বন পরমাণুকে যদি আমরা কেন্দ্রীয় পরমাণু ভাবি, তার চারটে হ্যান্ড, এই চারটে যে হ্যান্ড পাচ্ছি এগুলো সমযোজ্যতা বলা হয়। হ্যান্ড বলবো, অর্গানিক কেমিস্ট্রিতে দেখবে অনেক সময় আমি হ্যান্ড বলবো, চারটে হ্যান্ড থাকবে। কার্বনের অলওয়েজ চারটে সমযোজ্যতা, চারটে হ্যান্ড দ্বারা কারো না কারোর সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে, চারটে হ্যান্ড সবসময় মিলিয়ে গঠন তৈরি হবে। তো মিথেনের দেখো এই কার্বনের চারটে হ্যান্ডে চারটে কে আছে? এই সাদা ডাম্বেল গুলোকে, সাদা গোল অংশগুলো চারটে হাইড্রোজেন পরমাণু। এখানে কিন্তু গঠনটা ওই চারদিকে ছড়িয়ে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নয়, এখানে মিথেনের গঠনটা এই গঠনের একটা মডেল। এখানে কার্বন পরমাণু চতুস্থলকীয় আকারে, একটা পিছন দিকে আছে, এই দুটো সামনে আছে, আর একটা উপরে আছে, যদি মিলিয়ে নিতে পারো এইভাবেই গঠনটা হয়ে থাকে। এটা হলো ত্রিমাত্রিক গঠন। এই গঠনটা কি আকারের? না চতুস্থলকীয়। কি গঠন হলো? চতুস্থলকীয় বা টেট্রাহাইড্রাল বলা হয়। যেখানে এই বন্ধন কোণগুলো, এখানে দেখে কি মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি নয়, এই বন্ধন কোণগুলো হয় কত? 109 ডিগ্রি 28 মিনিট। এর মনে রাখো মিথেনের এই কোণ আমরা জ্যামিতি দিয়ে কোণের চিহ্ন, এই কোণটা যদি দিয়ে এরও বলি হাইড্রোজেন বন্ড কার্বন বন্ড হাইড্রোজেন, এই বন্ধন কোণের মান কত? না 109 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ প্রায় 109.5 ডিগ্রি। 30 মিনিট হলে হাফ ডিগ্রি হয়। এইটা হচ্ছে আমাদের সরলতম কার্বন যে মিথেন অণুর চতুস্থলকীয় গঠন। মিথেন অণুর গঠন কি করে হয়েছে অবশ্যই বুঝতে পেরেছো তোমরা, যে কার্বনের চারটে বার ইলেকট্রন চারটে হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। এবার চলে আসি, যেহেতু কেন কার্বনটা জানার দরকার হলো, না জৈব যৌগের মূল যে পরমাণু সেটা হচ্ছে কি? কার্বন, এবং তার যোজ্যতা কত? 4, অর্থাৎ চারটে সমযোজী বন্ধন ওর অবশ্যই থাকবে। আমরা আস্তে আস্তে যখন সংকেতে এগোবো দেখতে পাবো যে বন্ধনগুলোতে চারটে হ্যান্ড মিলিয়ে মিলিয়ে আমাদের এগোতে হয়। এবার চলে আসি সংজ্ঞাতে পড়েছিলাম ক্যাটিনেশন, কয়েকটা টার্ম, এই টার্মগুলো জানতে হবে, তবে আমরা
সংজ্ঞাতে ক্যাটিনেশন টার্মটা বলেছি, সমবায়তা সেটাও আমরা আস্তে আস্তে এগোবো। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্মটা কি? কার ক্যাটিনেশন ধর্ম এখানে বলা হয়েছে? না কার্বন পরমাণু। কি না ক্যাটিনেশন ধর্ম হলো সমযোজী বন্ধনে আবদ্ধ কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে এক বন্ধন অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে স্থায়ী যে কার্বন শৃঙ্খল তৈরি করে তাকে বলে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কি হলো না যৌগের মধ্যে যে সমস্ত পরমাণু সমযোজী বন্ধন, আমি কার্বন ছাড়া এখানে আরো কয়েকটি পরমাণু আছে, সিলিকন, সালফার, ফসফরাস, আমাদের এখানে কার্বন পরমাণু নিয়ে হবে, কিন্তু আরো যদি উদাহরণ বলে কাদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, সিলিকনের দেখা যায়, সালফারে দেখা যায়, ফসফরাসে দেখা যায়, সবচেয়ে বেশি কার দেখা যায়? কার্বনের। কি করে? আরেকবার রিপিট করছি, এই পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন, তরিযোজী বন্ধনে হয় না, সমযোজী বন্ধনে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যদি তারা শৃঙ্খল, স্থায়ী শৃঙ্খল তৈরি করে, যে সমস্ত পরমাণু এগুলো তৈরি করে তাদের ক্যাটিনেশন ধর্ম আছে, বলা হবে ক্যাটিনেটেড অ্যাটম। আর এই ধর্মকে বলা হবে ক্যাটিনেশন ধর্ম, শৃঙ্খল তৈরি করছে। এবার একটু উদাহরণ দিই কি করে ক্যাটিনেশন করছে কার্বন। কার্বনের ক্যাটিনেশন দু রকমের হয়। এক হচ্ছে মুক্ত শৃঙ্খল, আর 2 নম্বর হচ্ছে বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল কথাটা মানে কি? এখনই বলেছিলাম ক্যাটিনেশন ধর্মে কার্বনগুলো কি করে পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন দ্বারা শৃঙ্খল তৈরি করে। কিরূপ শৃঙ্খল দেখো, কার্বন পরমাণু 4টে ইলেকট্রন বাইরে আছে, এখানে একটা কার্বন পরমাণু দিলাম, তার বাইরে 4টি ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের মধ্যে যদি সমযোজী বন্ধন হয়, আবার একটা কার্বন দিলাম, এই দুটোর মধ্যে যদি সমযোজী বন্ধন হয়, তাহলে কার্বন কার্বনের মধ্যে কি তৈরি হচ্ছে? সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ কার্বন 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 কার্বন, এই বন্ধন কোথাও দ্বিবন্ধন হতে পারে, যদি দুটো ইলেকট্রন জোড় তৈরি করে দ্বিবন্ধন হবে, এক বন্ধন অথবা দ্বিবন্ধন, কোথাও আবার ত্রিবন্ধন, এরূপ থাকতে পারে, যুক্ত হয়ে যে চেন তৈরি করছে। কিন্তু 4টে করে হ্যান্ড মেলাতে হবে। দেখো এখানে কার্বনের কটা, 1 2 3, আর একটা এখানে হবে। এখানে কার্বনের কটা আছে, 1 2 3টে, আর একটা হ্যান্ড, এই হ্যান্ডে হাইড্রোজেন, সাধারণত হাইড্রোজেন আসে, এখানে 3টে আছে, 1 2 3, আর একটা হ্যান্ড, এখানে হাইড্রোজেন আসতে পারে। এখানে দেখো এই কার্বনে দেখো 1 2 3 4টে, এর কিন্তু হ্যান্ড অর্থাৎ সমযোজ্যতা 4 পূর্ণ হয়ে আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এইটা হচ্ছে মুক্ত শৃঙ্খল। এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে। এই মুক্ত শৃঙ্খলগুলো আবার ব্রাঞ্চ হতে পারে, মুক্ত শৃঙ্খল আবার ব্রাঞ্চে থাকতে পারে। কিরূপ? কার্বন কার্বন শৃঙ্খল দিলাম, এইখানে এই কার্বন, এই যে একটা হ্যান্ড আছে, এই হ্যান্ডে হাইড্রোজেন না আসে, আবার একটা কার্বন আসতে পারে। এই কার্বনের আবার কোটা, আবার 4টে হ্যান্ড থাকবে, এই কার্বনের 4টে হ্যান্ড। এগুলো হ্যান্ড বলতে সমযোজ্যতাকে বোঝানো হচ্ছে। কার্বনের এইগুলোতে হাইড্রোজেন দিয়ে দিলাম, এটা কিন্তু একটা যৌগ তৈরি হয়ে গেল। এইগুলো এটা একটা যৌগ তৈরি, জৈব যৌগ, যেখানে কার্বনগুলো ক্যাটিনেশনের সঙ্গে সংযুক্ত আছে, তার বাদ বাকি হ্যান্ডগুলোতে কে আছে? হাইড্রোজেন পরমাণু আছে। মিথেনের ছোট্ট স্ট্রাকচার থেকে এইভাবে এক্সটেন্ডেড হয়ে, বর্ধিত হয়ে এইরূপ দীর্ঘ কার্বন শৃঙ্খল তৈরি করে বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়। এই কার্বনগুলো নিজেদের মধ্যে এই যে বন্ধন তৈরি করছে, এটাকে ক্যাটিনেশন বলে। এটা হলো মুক্ত শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল কি? বদ্ধ শৃঙ্খল হচ্ছে যেখানে কার্বন পরমাণুগুলো পরস্পর শৃঙ্খল তৈরি করে একটা সার্কেল কমপ্লিট করছে। এখানে দেখো এই যে 4টে কার্বন একটা সার্কেল তৈরি করেছে, এই বদ্ধ হয়ে আছে। বেঞ্জিনের নামটা তোমরা সবাই শুনেছো, বেঞ্জিন এইরূপ থাকে। এটা বেঞ্জিন একটা বদ্ধ শৃঙ্খল যৌগ। এইরূপ ডাবল বন্ড, অল্টারনেটিভ ডাবল বন্ড থাকবে, প্রত্যেকটাতে একটি করে হাইড্রোজেন থাকবে, দ্বিবন্ধন। এটা একটা বদ্ধ শৃঙ্খল যৌগ।
জৈব যৌগের গঠনে হাইড্রোজেন এই কথা মাথায় রাখার চেষ্টা করবে, জৈব যৌগের সামনে পিছনে হাইড্রোজেন কোন দিকে আছে সংকেতটা বড় নয়, গঠন সংকেতটা মূল জিনিস, মাথায় রাখবে এই কথাগুলো। জৈব যৌগের গঠন সংকেত সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি মিথেন এরূপ লিখি তো CH4 H4C কোথাও কোথাও লেখা হতে পারে, কারণ হাইড্রোজেনগুলো এইদিকে যেন আছে। অর্থাৎ এখানে সংকেতটা বড় বিষয় নয়, গঠন সংকেত সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে গঠিত হয়ে আছে, পরমাণুগুলো আগে আছে না পরে আছে, অজৈব যৌগের আগে পরে একটা গুরুত্ব থাকে, কিন্তু জৈব যৌগের গঠন সংকেতের মনে করো এই হাইড্রোজেনটাকে, এই হাইড্রোজেনকে এখানে এইরূপ দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এই ডাবল বন্ডটা এখানে না থাকে, অল্টারনেটিভ এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, কিন্তু 6টা এইরূপ থাকতে পারে। অর্থাৎ এইভাবে সঞ্চরণশীল ডাবল বন্ড হয়ে থাকে। হাইড্রোজেন কটা আছে? 6টা হাইড্রোজেন। এর সংকেত কি না C6H6। এখানে দেখো এটা একটি বদ্ধ শৃঙ্খল, এগুলো যদি হাইড্রোজেন ফিল আপ করি এর নাম হচ্ছে সাইক্লোবিউটেন C4H8 C4H8, কার্বন 4টে 8টা হাইড্রোজেন, এটা একটা বদ্ধ শৃঙ্খল, এটা একটা বদ্ধ শৃঙ্খল। সবগুলোতে কার্বনের যে মূল কথাটা, কার্বনের কি ধর্ম আছে? ক্যাটিনেশন, কার্বন কার্বন শৃঙ্খলায়িত হয়ে আছে। কি করে শৃঙ্খল হলো? কার্বন কার্বনের মধ্যে সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হয়ে তারা কিন্তু এই ক্যাটিনেশন ধর্মটা শো করিয়েছে। তাহলে আমরা ক্যাটিনেশন ধর্ম জানলাম, বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল ধারণাটা তোমাদের দেওয়া হলো। এবার চলে আসি জৈব যৌগের আর একটা বিশেষ পার্ট আছে, যে সরলতম জৈব যৌগ মিথেন আমরা গঠন জানলাম। এবার এই ক্যাটিনেশন ধর্মের ভিত্তিতে আর দু একটা জৈব যৌগের গঠন তোমাদের দেখায়, সেটা গঠন। যেমন ইথেন গঠন দেখাই, ইথেন নামগুলো শুনেছো কিনা জানি না, C2H6 ইথেন, ইথিলিন C2H4 আর অ্যাসিটিলিন C2H2। এদের গঠন, এর গঠনগুলো একটু তোমাদের জানতে হবে। ইথেনে কটা কার্বন আছে এইখানে একটু মাথায় রাখো, গঠন করার সময় যতগুলো কার্বন যদি বেশি থাকে ভাবে কার্বনগুলো কার্বনের সঙ্গে ক্যাটিনেটেড হয়ে আছে, অর্থাৎ সংযুক্ত হয়েছে কার্বন শৃঙ্খল দ্বারা। যেমন প্রথমটা দেখো ইথেন C2H6, এটা একটি অ্যালকেন, অ্যালকাইন কি সেটাও আস্তে আস্তে বলবো। ইথেন মিথেন আমি জানি বলেছি CH4, এই শ্রেণীরই আরেকটি যৌগ ইথেন C2H6। কটা কার্বন আছে? দুটো কার্বনকে পাশাপাশি বসাবে, এখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, মোট কার্বনের 4টে ইলেকট্রন বাইরে দিলাম। কার্বনের মধ্যে যে দুটো কার্বন, এদের মধ্যে কিন্তু একটা বন্ড তৈরি হবে, অবশ্যই এটা মনে রাখবে ক্যাটিনেশনের জন্য। আর বাদ বাকি কার সঙ্গে আসবে? এগুলো সবই আসবে হাইড্রোজেনের সঙ্গে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে, এইভাবে বন্ড তৈরি করে তাহলে যৌগের গঠনটা কি হবে? কার্বন মধ্যে এটা তো ইলেকট্রন জোড় গঠন করলো। পরের স্টেপ কি আমরা জানি, জোড় গঠনের পরে হয় তাদের সমযোজী বন্ধন দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে এই হ্যান্ডগুলো সমযোজী বন্ধন সবগুলো কার সঙ্গে কার্বনের যুক্ত হয়ে আছে না হাইড্রোজেনের সঙ্গে। C2H6 দেখো দুটো কার্বন আছে আর প্রত্যেকটা কার্বনে 3টে করে হাইড্রোজেন আছে। কার্বনে যে 4 যোজ্যতা সেটা কিন্তু সম্পূর্ণ বা সম্পৃক্ত হয়েছে, 4 যোজ্যতা সেটা কিন্তু শো করা হয়েছে। দেখো 1 2 3 4, 1 2 3 4, এবং কার্বনের অষ্টক পূর্তি হয়েছে। এই চতুর্যোজ্যতার এই বিষয়টা তোমরা নিশ্চয়ই জানো, অষ্টক পূর্তি হওয়া। এই প্রত্যেকটা বন্ধনে কটা করে ইলেকট্রন আছে? দুটো করে। প্রত্যেক কার্বনে কিন্তু 8টা করে ইলেকট্রন হয়েছে। আর হাইড্রোজেনের দ্বৈত পূর্তি, প্রত্যেকটি হাইড্রোজেন কিন্তু 2 ইলেকট্রন হয়েছে। এইটা হচ্ছে ইথেন অণুর, এটা হচ্ছে ভালো করে মাথায় রাখো, ইথেনের সংকেত, আণবিক সংকেত, এটা আণবিক সংকেত। এটা কি? এটাকে বলা হয় গঠন সংকেত। গঠন সংকেত
অর্থাৎ প্রকৃতপক্ষে কিভাবে গঠিত হয়ে আছে সেটাকে দেখানো হয়েছে। কার্বন কার্বনের মধ্যে এই গঠন সংকেত একটু বলি। এ দেখো মিথেন, এই মিথেনের একটি হ্যান্ড অক্সিজেনকে বের করে দিলাম, দিয়ে আরো একটি কার্বন অ্যাটম নিয়ে আসা হলো, কার্বন অ্যাটমের সঙ্গে এর সংযোগ করা হচ্ছে। এটা একটা কার্বনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে কার্বনে কিন্তু একটা হ্যান্ড হয়েছে, আর তিনটে কে আসবে, তিনটে হাইড্রোজেন পরমাণু, তিনটে হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করলো কি, এইটাই হচ্ছে ইথেন অণুর প্রকৃত গঠন। আমরা যেটাকে এই সোজা করে দিই 128 মিনিট করে থাকছে, কিন্তু এগুলো এটা হচ্ছে ইথেনের গঠন। দুটো কার্বন পরমাণু আর 6টি কি আছে, হাইড্রোজেন পরমাণু বন্ডেড হয়ে আছে। ইথেনের ত্রিমাত্রিক মডেল এইটা। একে যদি আবার সংক্ষেপে প্রকাশ করা হয়, সবসময় এই গঠন করা অনেক বড় হয়ে যায়, এটা আণবিক সংকেত চলবে না। প্রকৃত গঠন সংকেত কার্বন হাইড্রোজেন দ্বারাও করা যাবে না। কি করতে হয়, একে অর্ধ সংকেতে প্রকাশ করা হয়, যেখানে মাথায় রাখো কার্বন হাইড্রোজেনের বন্ডগুলো দেখানো হবে না, কার্বন কার্বনের বন্ডগুলো দেখাবো। এর সংক্ষিপ্ত সংকেত হবে, এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে, 1 2 3টে হাইড্রোজেন, CH3 হ্যান্ড দিলাম। এই কার্বনের সঙ্গে কটা, তিনটে, CH3, অর্থাৎ CH3 বন্ড CH3 কোন অণু, ইথেন অণুর সরল সংকেত। প্রকৃত গঠন সংকেত এটা সরল সংকেত দ্বারা প্রকাশ করা হবে, শুধু কার্বন কার্বনের বন্ড। আবার কোথাও কোথাও দেখবে এই কার্বন কার্বন বন্ড না দিয়ে আরো সংক্ষিপ্ত করে প্রকাশ করা হবে, CH3 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 CH3, এটাও ইথেন। দুটো কার্বন এভাবেও লেখা যায়। ওকে, এরপর চলে আসি ইথিলিন। ইথিলিন অণুর গঠন, এটা যদি বুঝে থাকো আশা করি এর পরেরগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে না। C2H4 C2H4 দুটো কার্বন নিলাম, দেখো হাইড্রোজেন 4টে আছে, তাহলে দুটো কার্বনে দুটো হাইড্রোজেন যদি দিই, তাহলে বাদ বাকি দুটো হ্যান্ড কোথায় যাবে? তখন এখান থেকেই আমাদের ভাবতে হবে যে কার্বন কার্বনের মধ্যে নিজেদের মধ্যে এক বন্ধন নয়, দ্বিবন্ধন করে আছে। বাদ বাকি দুটো কার্বনের সঙ্গে, দুটো কার্বনের বাদ বাকি দুটো ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করে আছে। দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেন দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনের দুটো জোড়া জোড়া তৈরি করলো। বন্ডিং স্ট্রাকচারটা কি হবে তাহলে? কার্বন ডাবল বন্ড, কার্বন হলো এই দ্বিবন্ধনের জন্য ডাবল বন্ড হলো, আর সিঙ্গেল বন্ডে হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত আছে কে? কার্বন। দুপাশের দুটো যে কার্বন, তার যে বাকি দুটো হ্যান্ড, তারা হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। এখানে বন্ধন কোণ থাকে 120 ডিগ্রি। মিথেনে ছিল 109 ডিগ্রি 28 মিনিট। ইথেনেও হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড হয়েছিল 109 ডিগ্রি 28 মিনিট। ইথিলিনে কিন্তু সেই বন্ধন কোণ কিন্তু দাঁড়াচ্ছে কত? হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 120 ডিগ্রি বন্ধন কোণে থাকে। এর মডেলের একটি সংক্ষিপ্ত মডেল যদি আমরা দেখাই, ত্রিমাত্রিক মডেল এইরূপ অবস্থায় আছে। দেখো, এই দুটো বন্ধন আর দুটো হাইড্রোজেন একই তলে থাকে। আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি এইরূপ ভাবে। ইথিলিন অণু ডাবল বন্ড, দুটো কার্বন, চারটে যে হ্যান্ড, এই চারটে হ্যান্ড মেলানোর কথা বারবার বলছি, এটা মাথায় রাখার চেষ্টা করবে। কার্বনের চারটে সমযোজ্যতা মেলাতে হবে, 1 2 3 4। এই কার্বনের 1 2 3 4 মিলিয়ে, কার্বনের চতুর্যোজ্যতা কিন্তু সবসময় মিলিয়ে জৈব যৌগ এগোতে থাকবে। এবার দেখো অ্যাসিটিলিন অণুতে গেলাম। ইথিলিনের, আচ্ছা ইথিলিনের আরেকটা কথা তোমাদের বলে নিই। ইথিলিনকে তাহলে সংক্ষেপে প্রকাশ করবো কি করে? কার্বন হাইড্রোজেন আমরা দেখবো CH2 ডাবল বন্ড CH2, এটার সংক্ষিপ্ত আকার হবে CH2 ডাবল বন্ড CH2। কার্বন হাইড্রোজেন এই বন্ড দুটো না দেখিয়ে, কার্বন কার্বন যে ডাবল বন্ড দেখিয়েও আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটাই আমরা বিক্রিয়াতে, এটা না লিখে এটাই আমরা লিখবো, কিন্তু মাথায় থাকে যেন। নেক্সট অ্যাসিটিলিন অণু, আরো একটি অণু আছে জৈব যৌগের। এই তিনটি অণু আমাদের পড়তে হবে, পরে দেখবে। অ্যাসিটিলিন C2H2 কার্বন দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কার্বনের সঙ্গে থাকবে, তার বাদ বাকি কার্বনের তিনটে হ্যান্ড কোথায় যাবে? এইখান থেকে তোমাদের সিদ্ধান্ত নিতে হয় যে কার্বনে কার্বনের ট্রিপল বন্ড নিশ্চয়ই আছে। কার্বনের তিনটে ইলেকট্রন, এদের তিনটে, বাদ বাকি একটা ইলেকট্রন এদিকে দেবে, এই ইলেকট্রনটা এদিকে দেওয়া হলো। হাইড্রোজেন
এ পাশে একটি হাইড্রোজেন, কেন কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকবে, এই একটা হ্যান্ড হলো। এবার কার্বনের মধ্যে তিনটে ইলেকট্রন জোড় তৈরি হয়, তিনটে ইলেকট্রন জোড় তৈরি করলো, করে যে আণবিক গঠনটা পাবো আমরা, কার্বনের মধ্যে ট্রিপল বন্ড হাইড্রোজেন, এটা ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন যুক্ত একটি যৌগ অ্যাসিটিলিন। তার সংক্ষিপ্ত প্রকাশ যদি আমরা করি, কার্বন হাইড্রোজেন না দেখাই, তাহলে কি হবে, CH, ট্রিপল বন্ড CH, এটাকে অ্যাসিটিলিন বলা হয়। তাহলে অ্যাসিটিলিনের গঠন আমরা জানলাম। এটা কিন্তু সরল রৈখিক, এর বন্ধন কোণ, অবশ্যই বন্ধন কোণগুলো অবজেক্টিভে দিয়ে থাকে 180 ডিগ্রি, একদম রৈখিক। যেখানে ইথিলিন ছিল, ইথিলিনের অণুর গঠনে ছিল আমাদের এই বন্ধন কোণটা কত ছিল, 120 ডিগ্রি। ঠিক অনুরূপভাবে এখান এই অ্যাটম এটাও কত, 120 ডিগ্রি। অনুরূপভাবে আমরা যদি বলেছি আর ইথেন অণুটা দেখাই, ইথেনে কিন্তু এই বন্ধন কোণ 120 নয়, 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক অনুরূপভাবে কার্বন হাইড্রোজেনের বন্ধন দুর্বল হয়ে গেছে, খুলে পড়ছে, কিন্তু এই বন্ধনগুলো দুর্বল নয় প্রকৃতপক্ষে। হাইড্রোজেন কার্বন এই বন্ধন কোণ কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট হয়ে আছে। ইথিলিনে 120 ডিগ্রি আর অ্যাসিটিলিনে 100 ডিগ্রি। ওকে, তাহলে ইথিলিন, অ্যাসিটিলিন আর ইথেনের গঠন আমরা জানলাম। এইবার চলে যাই আর একটা টপিকে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমাদের মাথায় অবশ্যই ভালো করে ধরে রাখতে হবে। এবার চলে যাচ্ছি হাইড্রোকার্বন, চতুর্থ পয়েন্ট, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন প্রথমে জানি কি হাইড্রোকার্বন কি। হাইড্রো কথার মধ্যে লুকিয়ে আছে, দেখো কার্বন এবং হাইড্রোজেন কথা থেকে এসেছে হাইড্রোকার্বন। যে সমস্ত জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, আর কোনো পরমাণু নেই, তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন হয়, আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয়। আমাদের এখানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা এগোবো। এই হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করে, তার কার্বন হাইড্রোজেন গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে, অ্যালিফেটিক হয়, অ্যারোমেটিক হয়। অ্যালিফেটিকের বিষয়গুলো আমাদের আছে, অ্যারোমেটিকে বেঞ্জিন বা বেশ কিছু জটিল যৌগ আছে যেটা বেঞ্জিন বেস হয়ে, সেগুলো আমাদের জানতে হবে না, আমরা সরল অ্যালিফেটিক নিয়ে জানবো। এরা আবার দু রকমের হাইড্রোকার্বন, কি একটাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলবে না, সম্পৃক্ত হাইড্রোকার্বন তারা যেখানে কার্বন যে ক্যাটিনেশন বন্ডগুলো শুধুমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত আছে, সম্পৃক্ত। কার্বন এক বন্ধন দ্বারা যদি ক্যাটিনেশন থাকে, তাদেরকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত আছে, কারা তারা না, অ্যালকেন। এইবার একটা নতুন একটা নাম পেলে, একটা নতুন শ্রেণীর নাম পেলে জৈব যৌগে, তারা হচ্ছে অ্যালকেন তাদেরকে বলে, যারা সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ। কারা না, অ্যালকেন একটি জৈব যৌগের শ্রেণী। এদের সাধারণ সংকেত হলো CnH2n+2। CN অর্থাৎ CnH2n প্লাস n এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 ডট ডট চলছে, অর্থাৎ n এর মান যদি 1 বসাই, এখানে হাইড্রোজেন কটা হবে, 4টে হবে, অর্থাৎ n যদি 1 হয় সংকেত হবে CH4, মিথেন, একে বলে মিথেন। n এর মান যদি 1 এখানে যদি হয়, n এর মান যদি 2 হয়, একটু বোঝার চেষ্টা করো, n এর মান 2 এখানে বসাও। এর সাধারণ অ্যালকেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, তার সাধারণ সংকেত CnH2n+2। n এর মান যদি 1 বসে, এবার যৌগগুলো কি হবে, সাধারণ গ্রুপ, একটা শ্রেণী,
একটা শ্রেণীর নাম দেওয়া হলো, শ্রেণীর উদাহরণ হচ্ছে কি, কি করে বের করা হয়, তার সাধারণ সংকেত থেকে CnH2n+2, n এর মান যদি, n এর মান কি কি হবে বলে দিলাম অঙ্কের মতো ভাবো, n এর মান যদি 1 বসাই, কার্বন একটা হবে, হাইড্রোজেন হবে 4টে। এই যে যৌগটাকে আমরা কি বলি, মিথেন। সহজভাবে যেটা আমরা মিথেন শিখে এসেছি, সেটা শ্রেণীভিত্তিক কিভাবে বেরিয়ে আসছে দেখে নাও। n এর মান যদি 2 হয়, C2, n এর মান 2, 2 4, 2 6, হাইড্রোজেন কটা হবে, 6টা, এর নাম কি, ইথেন। এর সাধারণ সরলীকৃত সংকেত কি, CH3 বন্ড CH3। n এর মান 3 হলে C3H, 3 দুগুণে 6 আর 2 এ 8, C3H8, এর নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন এর গঠন কি হবে, এখানে এর গঠন দেখতে পাবো 3টে কার্বন, এর গঠনটা দেখো প্রোপেনে কি হবে, CH3, মাঝে একটা CH2, আবার CH3, এটা প্রোপেন। 3টে কার্বন পরপর ক্যাটিনেটেড হয়ে থাকবে, কটা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন, প্রথম কার্বনে 3টে, বাদ বাকি 3টে হ্যান্ডে 3টে হাইড্রোজেন। এই মাঝের কার্বনে দেখো দুটো হ্যান্ড দুদিকে আছে, বাদ বাকি দুটো হাইড্রোজেন, সেই দুটো হাইড্রোজেনে H2 লেখা হয়েছে। একদম প্রান্তের কার্বন, এই কার্বনের একটা হ্যান্ড আছে, বাদ বাকি 3টে হ্যান্ডে 3টে হাইড্রোজেন, ওই জন্য H3 লেখা হয়েছে। তাই CH3 CH2 CH3, এটা কার, না প্রোপেন। কোন শ্রেণীর, না অ্যালকেন। কি ধরনের হাইড্রোকার্বন, না সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এর পরপর আমরা এই 3টে আপাতত মনে রাখো, এদেরকে অ্যালকেন বলা হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, সাধারণ সংকেত জানলাম। এবার চলে আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলা হয়, অসম্পৃক্ত, যারা সম্পৃক্ত নয়। সম্পৃক্ত অর্থে এখানে কার্বন কার্বন এক বন্ধনকে সম্পৃক্ত বলে। যদি কখনো হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন ক্যাটিনেশনে ন্যূনতম একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন ক্যাটিনেশন সেই বদ্ধ শৃঙ্খল হোক বা মুক্ত শৃঙ্খল হোক, যদি এক বন্ধনের বদলে কোনো না কোনো একটি বা দুটি দ্বিবন্ধন চলে আসে বা ত্রিবন্ধন চলে আসে, তখন তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ন্যূনতম একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হবে। অর্থাৎ কি রূপ হবে, ক্যাটিনেশনে দেখা হয় একটা এই রূপ, এটা কিন্তু এখানে এক বন্ধন আছে, আবার কার্বন 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 ক্যাটিনেশন দ্বিবন্ধন আছে, এক বন্ধন আছে, কিন্তু একটা দ্বিবন্ধন হয়ে যাওয়া মানে অর্থ হয়ে যাচ্ছে কি, এটা অসম্পৃক্ত যৌগ। ঠিক অনুভাবে এরূপ কার্বন ট্রিপল বন্ড, কার্বন একটা হ্যান্ড থাকবে, এর হাত থাকবে না, 4টে হয়ে গেছে। এই হ্যান্ড মেলানোটা জৈব যৌগের সবচেয়ে ভাইটাল জায়গা, তবেই তোমরা বুঝতে বা শিখতে পারবে কার্বনের বন্ধন। এটা না বুঝলে তোমার শুধু মনে হবে কার্বন হাইড্রোজেন সব কি সংকেতগুলো তালগোল বাকি যাচ্ছে। সবসময় বুঝতে হবে কার্বনের জন্য 4টে হ্যান্ড, 4টে সমযোজ্যতা মিলিয়ে করা হয়। এখানে সাধারণত হাইড্রোজেন আসবে, এখানে কি হাইড্রোজেন আসবে। এটাও কিন্তু একটি অসম্পৃক্ত জৈব যৌগের সাধারণ গঠন দেওয়া হয়েছে, প্রকৃত জৈব যৌগ বলা হয়নি, কারণ এখানে কারা আছে বলা হয়নি এই হ্যান্ডগুলোতে। এরা হচ্ছে অসম্পৃক্ত। এই অসম্পৃক্ত দ্বিবন্ধন থাকলে তাদেরকে বলা হয় অ্যালকিন। দ্বিবন্ধন থাকলে তাদের বলা হয় অ্যালকিন। অ্যালকিন তাহলে কাদের, এরা আবার দুই প্রকার হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার হয়ে থাকে, একটাকে বলা হয় অ্যালকিন, সাধারণ সংকেত CnH2n, CnH2n, এটাকে বলা হয় অ্যালকিন। আর একটা আছে অ্যালকাইন, সাধারণ সংকেত CnH2n-2, দুটো হাইড্রোজেন কম হয়ে যায় ট্রিপল বন্ডের জন্য। CnH2n-, n মানে 1 2 3। এর উদাহরণ যদি দিই, বোঝার চেষ্টা করো। এখানে ন্যূনতম যেহেতু দ্বিবন্ধন থাকবে না, কার্বনের সংখ্যা এখানে n এর মান কোথা থেকে শুরু হবে, n এর মান 2 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে না। এখানেও n এর মান 2 থেকে শুরু, n এর মান 2 3 4 ইত্যাদি হতে পারে।
n এর মান, এখানেও n এর মান কত হবে 2 3 4 যদি চলবে। এই সাধারণ সংকেতগুলো মনে রাখবে। অ্যালকেনের কি হলো অ্যালকাইনের, কেনের কি হয়েছে অ্যালকিন আর অ্যালকাইন CnH2n, এখানে CnH2n -2। এবার একটা উদাহরণে দেখো, এখানে n এর ভ্যালু এটা হবে। এই উদাহরণে এবার চলে আসছি। n এর মান যদি 2 হয় 2, আর হাইড্রোজেন কতগুলো হবে 2 দিয়ে গুণ করে 4, তাহলে C2H4 কার সংকেত না ইথিলিনের সংকেত। আমরা পড়েছি এটা ইথিলিন, এটা ইথিলিন। ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন CH2 ডাবল বন্ড CH2। এর গঠন আমি এখন দেখিয়ে দিয়েছি। একটা অন্তত আপাতত মনে রাখো, ইথিলিন একটি অ্যালকিন। ইথিলিন একটি অ্যালকিন শ্রেণীর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক অ্যালকাইনে আমরা চলে আসি। অ্যালকাইনের n এর মান কত হবে না 2 3 4 ডট ডট হতে পারে। তাহলে আমি 2 নিয়ে সর্বনিম্ন যে কার্বন সংখ্যা সেটা নিয়ে শুরু করি। কি পাওয়া যায় দেখা যাক, C2H4, 4 তে 2 দুগুণে 4 থেকে 2 বাদ 2, C2H2 কার সংকেত অ্যাসিটিলিন। C2H2 অ্যাসিটিলিন, তার গঠন কি আমরা জানি HC ট্রিপল বন্ড CH। এখানে একটা কথা বলি দেখো, এখানে এই যে H, এর আগে বলেছিলাম না জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের ফর্মুলায় সব সময় এটা যদি কেউ এরূপ লিখে ফেলে যে CH ট্রিপল বন্ড CH, সঠিক, কোনো ব্যাপার নয়। এবার যদি আবার কেউ এরূপ লেখে, প্রকৃতপক্ষে এটা লেখাই ভালো, কারণ কার্বন কার্বনের ট্রিপল বন্ড, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড এরূপ হয়ে আছে। এটা বা ওইরূপ লেখা কোনো ভুল নেই। CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে অ্যাসিটিলিনের গঠন, সরল গঠন সংকেত। তাহলে অ্যাসিটিলিন হলো কি অ্যালকাইন শ্রেণীর, জৈব যৌগের একটা শ্রেণী, অ্যালকাইন শ্রেণীর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ কি মিথেন, ইথেন, প্রোপেন। অসম্পৃক্ত না ইথিলিন, এটা ইথিলিন, এটার নাম কি না অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, এটা অ্যাসিটিলিন, এটা ইথিলিন। ইথিলিন হলো অ্যালকিন শ্রেণীর আর অ্যাসিটিলিন হলো কে অ্যালকাইন শ্রেণীর। তাহলে আমরা তিনটে জৈব যৌগের শ্রেণীটাও জানলাম হাইড্রোকার্বনে, একটা অ্যালকেন, একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন। এইবার আমরা কার্যকরী মূলক নিয়ে একটু আলোচনা করব। কার্যকরী মূলকটা নিয়ে আজকে আমি শেষ করব আজকের এই প্রাথমিক পাঠ। কার্যকরী মূলক জানলে আমরা এই তিনটে শ্রেণী জেনেছি, বাদ বাকি শ্রেণীগুলো জানতে তোমাদের সুবিধা হবে। কার্যকরী মূলক, জৈব যৌগের আরেকটি টার্ম কার্যকরী মূলক। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ কাদের বলা হয়? প্রকৃতপক্ষে জৈব যৌগের মূল অধ্যায়ের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি টার্মগুলো জেনে। কার্যকরী মূলক, হাইড্রোকার্বন জানলাম, শুধু কার্বন হাইড্রোজেন থাকবে। কার্যকরী মূলক কি না জৈব যৌগের মধ্যে যে সমস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ, পরমাণু অথবা পরমাণু পুঞ্জ উপস্থিত থেকে জৈব যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। জৈব যৌগটি কোন প্রকৃতির হবে, তার ভৌত ধর্ম কি, তার রাসায়নিক ধর্ম কি হবে, যার উপস্থিতিতে এটা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ কার্যকারিতা নির্ধারিত হয়, সেই সমস্ত গ্রুপকে বা মূলককে বলা হয়, বাংলায় বলা মূলককে বলা হয় কার্যকরী মূলক। যেমন আমরা অজৈব যৌগে সালফেট মূলক, নাইট্রেট মূলক, কার্বনেট মূলকের নাম শুনেছি, তারা হাইড্রোজেন বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করে। ঠিক জৈব যৌগেও বেশ কিছু মূলক আছে যারা কার্বন শৃঙ্খলে কার্বনের হাইড্রোজেন, অ্যালকেন থেকেই সাধারণত তৈরি হয়, হাইড্রোজেন একটা রিপ্লেসড হয়ে ওই মূলকটি যুক্ত হয়ে সেই মূলকের প্রকৃতি অনুযায়ী সেই জৈব যৌগের শ্রেণীকরণ হয়, তার ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারিত হয়, তাদেরকে বলা হয় কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের
তালিকা দিলে তোমরা বুঝতে সুবিধা হবে। কার্যকরী মূলক কাকে বলে আমরা জানলাম। এই কার্যকরী মূলক জৈব যৌগে থেকে একটা বিশেষ কার্যকরী মূলক থাকলে বিশেষ শ্রেণীর সৃষ্টি হয় এবং তার ভৌত রাসায়নিক ধর্মগুলো ওই কার্যকরী মূলক অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। কার্যকরী মূলকগুলো আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো এই তালিকায় দিয়েছি, সেটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেওয়ার চেষ্টা করো। জৈব যৌগের শ্রেণীগত নাম, তারপরে দেওয়া আছে কার্যকরী মূলক, গঠন এবং উদাহরণ। এই 6টা কার্যকরী মূলক আমি এখানে দিয়েছি। এর আগে কিন্তু 3টে শ্রেণীর নাম আমরা, এদেরকে সমগণীয় শ্রেণী বলে, এটা আমি পরের যখন এর পরের টপিকে আমি বলবো। তার আগে জেনে নিচ্ছি কার্যকরী শ্রেণীগত নামগুলো। এর আগে 3টে শিখে ফেলেছি, কি না, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। জৈব যৌগের বিশাল সাম্রাজ্য। এই সাম্রাজ্যে কি বিভিন্ন শ্রেণী থাকে, আমরা যে কোনো উদ্ভিদ প্রাণীর তাদেরকে একটা সাম্রাজ্যে ভাগ করা বুঝতে সুবিধার জন্য তাদের প্রত্যেকের শ্রেণীর ধর্ম বৈশিষ্ট্য আলাদা। জৈব যৌগগুলো বোঝার জন্য জৈব যৌগের কার্যকরী মূলকের ভিত্তিতে শ্রেণী তৈরি করা হয়েছে বোঝার সুবিধার্থে। আপাতত আগে 3টে হয়ে গিয়েছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপর ওরা কার্যকরী মূলক যুক্ত নয়, ওদেরকে হাইড্রোকার্বনের বিভাগে ফেলা হয়েছে। কার্যকরী মূলকগুলো এই অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার ও হ্যালোঅ্যালকেন। এই 6টা কার্যকরী মূলক যুক্ত শ্রেণী। এই অ্যালকোহলে কি মূলক আর কার্যকরী মূলকটা কি না, অ্যালকক্সি অর্থাৎ OH। হাইড্রক্সি, অ্যালকক্সি নয়, হাইড্রক্সি এই মূলকটি থাকলে জৈব যৌগের শৃঙ্খলে তাদের অ্যালকোহল বলা হয়। গঠন কি, এই হাইড্রক্সির গঠন বন্ড OH, বন্ড O, বন্ড H, অর্থাৎ অক্সিজেনের দুটো হ্যান্ড, দুটো যোজ্যতা, সেটা দেওয়া আছে। উদাহরণ দেখো, যেগুলো নাম তোমরা হয়তো শুনে থাকতে পারো, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এটা এক কার্বনের অ্যালকোহল, CH3 বন্ড OH। এই কার্বনের 3টে হ্যান্ডে 3টে হাইড্রোজেন, একটা হ্যান্ডে OH আছে। OH সহজভাবে ভাবতে পারো, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে OH এসছে, তৈরি হয়ে গেল মিথাইল অ্যালকোহল। ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে OH এসছে, নাম হলো ইথাইল অ্যালকোহল। অ্যালকোহল এদেরকে অ্যালকাইল গ্রুপ বলে, মিথাইল, ইথাইল। তাহলে অ্যালকোহল হলো। এবার অ্যালডিহাইড, অ্যালডিহাইডও একটি শ্রেণী। সেই অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা কি, বন্ড CHO। অ্যালডিহাইড CHOটা কিরকম গঠন, এই কার্বনের 4টে হ্যান্ড, 1 2 3 4। CHO সংক্ষেপে লেখা হচ্ছে, বন্ডিং দিয়ে লিখলে হয় এই অক্সিজেনটা ডাবল বন্ড, অক্সিজেনের যোজ্যতা 2, তার দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। কার্বনের 4টে হ্যান্ড, হাইড্রোজেনের একটা। ঠিক এইভাবে তার গঠন তৈরি হয়েছে অ্যালডিহাইড মূলকে। উদাহরণ কি, এক কার্বনের অ্যালডিহাইড ফর্মালডিহাইড। এক কার্বনের অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড, আর 2 কার্বনের অ্যালডিহাইড হচ্ছে অ্যাসিটালডিহাইড। এটা ট্রিভিয়াল নেম, প্রচলিত নাম। পরে এগুলো নাম জানবো আইপ্যাকে নাম করা যখন হবে। আপাতত এই নামগুলো মুখস্থ রাখতে হবে, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, 2 কার্বন হলে। কিটোন কি কার্যকরী মূলক থাকে, কিটো বন্ড CO বন্ড, দুটো হ্যান্ড আছে, এই দুটো হ্যান্ডে অ্যালকিল গ্রুপগুলো যুক্ত হয়। কি হচ্ছে, CO এর গঠন কি হচ্ছে, বন্ড এ ডাবল বন্ড O বন্ড, CH3 বন্ড CO বন্ড CH3, বা বন্ড না দিয়ে CH3 CO CH3, এটা হচ্ছে অ্যাসিটোন। কিটোনের একটি উদাহরণ কি না, অ্যাসিটোন। কার্বক্সিলিক অ্যাসিড, এটি একটি শ্রেণী জৈব যৌগে। কি কার্যকরী মূলকের সাথে ভিত্তিতে তৈরি হয় না, কার্বক্সিল গ্রুপ, বন্ড COOH। এই OH কিভাবে আছে দেখো, বন্ড C, এই বন্ডে এই গ্রুপগুলো আসে, অ্যালকিল গ্রুপ আসবে, সেটা পরে আবার বুঝিয়ে দেব। আপাতত এই গ্রুপগুলো বোঝার চেষ্টা করো। C এর সঙ্গে একটা অক্সিজেন ডাবল বন্ড আছে, একটা সিঙ্গেল বন্ড O, তারপরে বন্ড H। COOH এর বন্ডিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এক কার্বনের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন, আরেক কার্বনের আরেকটি হ্যান্ডে সরাসরি অক্সিজেন, সেই অক্সিজেনের সঙ্গে একটি হাইড্রোজেন বন্ডেড হয়ে আছে। উদাহরণ কি, অর্থাৎ এই কার্যকরী মূলক নিয়ে কি জৈব যৌগ না, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, ফর্মিকা ল্যাটিন নাম, পিঁপড়ে বা বোলতা থেকে পাওয়া যায়, যে বোলতার যে হুলে যে বিষ থাকে সেটা কিন্তু প্রকৃতপক্ষে অ্যাসিড, সেটা ফর্মিক অ্যাসিড।
সেখান থেকে ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড এসছে, অ্যাসিটিক অ্যাসিড এটা একটা প্রচলিত নাম, যাকে আমরা ভিনিগার বলি, CH3COOH। এই গ্রুপটা থাকা এর অ্যাসিড হয়ে গেল, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের। ইথার, ইথার বন্ড ও বন্ড, বন্ড ও অক্সিজেন, অক্সিজেন দুটো হ্যান্ড ওপেন আছে, এখানে অন্যান্য গ্রুপ যুক্ত হয়ে ইথার তৈরি করবে। দেখো CH3OCH3, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, দুটো মিথাইল গ্রুপ আর ইথার আছে ও বন্ড ও, তাই এর নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। হ্যালো অ্যালকেন, অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হ্যালোজেন পরমাণু যদি আসে, হ্যালোজেন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওরা যদি আসে তৈরি হয় হ্যালো অ্যালকেন। হ্যালোজেনের সংক্ষেপে এটা হ্যালো নেওয়া হয়েছে, হ্যালো অ্যালকেন। কারা থাকবে? হ্যালাইড, এদেরকে সংক্ষেপে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বন্ড এক্স, যেমন ক্লোরিন, ব্রোমিন, আবার আয়োডিনও থাকতে পারে, আয়োডিন আই যদি থাকে তাদেরকে বলা হয় হ্যালাইড শ্রেণীর যৌগ বলা হয়, হ্যালো অ্যালকেন বলা হয়। এখানে দেখো CH3Cl মিথাইল ক্লোরাইড, CH3CH2Br ইথাইল ব্রোমাইড। আবার যদি আমি বলি এরূপ দিই CH3I মিথাইল আয়োডাইড। এইভাবে এরা হচ্ছে উদাহরণ, এই কার্যকরী মূলকগুলো সমন্বিত হয়ে এক একটা শ্রেণীর অসংখ্য যৌগ পাওয়া যায়। ওই থাকলে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড, CO গ্রুপ থাকলে কিটোন, COOH গ্রুপ থাকলে অ্যাসিড গ্রুপ, O গ্রুপ থাকলে ইথার। এইগুলো দেখে চেনা যায় এটি কোন শ্রেণী। কি দেখে? না তার কার্যকরী মূলক দেখে। কার্যকরী মূলকগুলো কি নির্ধারিত করে? না ভৌত রাসায়নিক, এর যা ভৌত রাসায়নিক ধর্ম হবে এই অ্যালডিহাইডের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হবে, কিটোনের আলাদা হবে, অ্যাসিডের ধর্ম অম্লধর্মী হবে, তার বিক্রিয়া তার ধর্ম অন্যান্য বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা রকম হবে, ফলে আলাদা শ্রেণীর সৃষ্টি হয়েছে। তাহলে জৈব যৌগের কার্যকরী মূলক পর্যন্ত আজকে আপাতত এখানেই তোমাদের জৈব যৌগের প্রথম দিনের ক্লাসের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।